সাম্প্রদায়িকতা কি? সাম্প্রদায়িকতা হচ্ছে সাধারণ অর্থে কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় যখন অন্য সম্প্রদায়ের জনগণকে অথবা জনসমষ্টিকে হিংসা করেন, তাদের মধ্যে তাদের প্রতি বিদ্বেষ পরায়ণ হন, তাদের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে কিছু কিছু উক্তি করে থাকেন, হিংসা প্রচার করে থাকেন এবং অনেক সময় তাদের উপরে ভায়োলেন্ট হয়ে ওঠেন। এই ধরনের অবস্থায় সেই গোষ্ঠী সম্প্রদায়কে আমরা সাম্প্রদায়িক বলতে পারি, সাধারণত সে অর্থে বুঝে থাকি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবার মতো, আমরা প্রত্যেকেই জন্ম নেই কোনো না কোনো সম্প্রদায়ে, কোনো না কোনো পরিবারে, যে পরিবার একটি বিশ্বাস দ্বারা নির্ধারিত। সুতরাং আমরা যখন সম্প্রদায়ের মধ্যে জন্ম নিই, সম্প্রদায়ের আইন কানুন রীতিনীতি মূল্যবোধ বিশ্বাস দ্বারা তাড়িত হয়ে আমরা বেড়ে উঠি, তখন আমাদের মধ্যে সেই সম্প্রদায়ের উন্নয়ন বিকাশের জন্য একটা তাড়া থাকবে, একটা উদ্দীপনা থাকবে। সেটি কিন্তু সাম্প্রদায়িকতা নয়। তাহলে যেটি আগে বললাম, সাম্প্রদায়িকতা হচ্ছে যখন কোনো অন্য সম্প্রদায়ের প্রতি আমাদের বিদ্বেষ থাকবে, হিংসা থাকবে এবং কখনো কখনো ভায়োলেন্ট হয়ে উঠতে পারি। সেই ধরনের অবস্থা যদি কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে, তাহলে সেই সম্প্রদায় হচ্ছে সাম্প্রদায়িক। সেই সম্প্রদায়ের জনগোষ্ঠী যারা এটা বিশ্বাস করেন, এতে উত্তক্ত করেন অন্য সম্প্রদায়ের মানুষকে, তারা অবশ্যই সাম্প্রদায়িক। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মতো দেশে কিছু কিছু তথাকথিত প্রগতিশীল আছেন, নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করেন। তারা সকল সময় নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে দাবি করে থাকেন। তারা কি অসাম্প্রদায়িক? আমরা একটু দেখবার চেষ্টা করব। আমাদের দেশে কিছু কিছু জনগোষ্ঠী আছে, তরুণ গোষ্ঠী আছে, তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে থাকেন। কিন্তু তারা কখনো নাস্তিক্যবাদের দর্শন চর্চা করেন না। তারা শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠীকে বিশেষ বিশ্বাসে বিশ্বাসিত, বিশেষ করে আমি বলতে চাই মুসলমানদের বিরুদ্ধে তাদের ধর্মবিশ্বাস এবং তাদের নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে বিষোদ্গার করেন। তাদের সম্পর্কেও বলবো, সংক্ষেপে বলবার চেষ্টা করব। প্রথমে বলিনি, যারা দাবি করেন প্রগতিশীল অসাম্প্রদায়িক, তারা কি অসাম্প্রদায়িক? যেমন ধরুন, কোন রাজনৈতিক দল, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখি, কোন রাজনৈতিক দল যদি তার ভোটের আগে, নির্বাচনের আগে কোন একটি সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে সেটা কি হবে? ভোট ব্যাংক হিসেবে কোনো সম্প্রদায়কে ব্যবহারের ইচ্ছা এবং ব্যবহার করা একটি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। কারণ জনগোষ্ঠীর ভিতরে সংখ্যাগুরুকে বাদ দিয়ে, সংখ্যাগুরু সম্প্রদায়কে বাইরে রেখে শুধুমাত্র একটি গোষ্ঠীকে একেবারেই শতভাগ নির্বাচনে তাদের অনুকূলে থাকবে মনে করা, এটি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। কারণ ওই সম্প্রদায় মনে করেন নির্বাচিত হলে এই সরকার থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা সুবিধা ভোগ করতে পারবে, যা হয়তো আইন অনুযায়ী ঠিক বা যথার্থ হবে না। সুতরাং এই যে একটা দৃষ্টিভঙ্গি, ভোট ব্যাংকের দৃষ্টিভঙ্গি, এটা ভারতের ক্ষেত্রেও ছিল, বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি। এই যে বিশেষ দৃষ্টিভঙ্গি, এটি একটি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। যে দলই নিজেকে প্রগতিশীল দাবি করুক না কেন, এই ধরনের দৃষ্টিভঙ্গি সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসে এবং এই প্রেক্ষাপট থেকে উঠে আসা বিষয়টাই হচ্ছে সাম্প্রদায়িক। সুতরাং যেমন আমরা ইউরোপ আমেরিকায় দেখি, এই ধরনের ভোট ব্যাংকের ধারণাটাই নেই, কারণ সেখানে গণতন্ত্র প্রচলিত আছে। এমনকি স্বৈরতান্ত্রিক দেশগুলোতে, যেমন আমরা বলতে পারি টোটালিটারিয়ান দেশগুলোতে, যে কমিউনিজম যখন ছিল, কিংবা আমরা যখন বিভিন্ন দেশে দেখি, সেখানেও বিভিন্ন দেশে যেখানে ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট আছে, সেখানেও কিন্তু এই ধরনের ভোট ব্যাংকের অনেক ক্ষেত্রে আমরা অস্তিত্ব লক্ষ্য করি না। সুতরাং এটি একটি সাম্প্রদায়িকতা, এটা ভারতেও ছিল, বাংলাদেশেও ছিল। আমরা লক্ষ্য করি যে কিছু কিছু তরুণ সম্প্রদায় আছেন যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে দাবি করেন এবং নাস্তিক্যবাদী দর্শনও চর্চা করেন। নাস্তিক্যবাদ কি? একটি দর্শন। আমরা গ্রিক দর্শন শাস্ত্রে আমরা দেখেছি, দার্শনিক চর্চায় আমরা দেখেছি, সেখানে একটা বিশাল জনগোষ্ঠী যে বিশাল দার্শনিক সম্প্রদায় ছিলেন যারা বস্তুবাদী, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না। তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না, পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর বর্তমান এবং ভূত ভবিষ্যৎ নিয়ে একটি দার্শনিক শাস্ত্র নির্মাণ করবার চেষ্টা করেছিলেন, মতামত নির্মাণ করবার চেষ্টা করেছিলেন বস্তুবাদী দর্শনের আলোকে। আমরা এই কালেও দেখি, যেমন বার্টন রাসেল স্কেপটিক ছিলেন, সংশয়বাদী ছিলেন। তিনি কখনোই কোনো ধর্মমতের বিরুদ্ধে কথা বলেননি। তিনি ধর্মের বিরুদ্ধে বলেছেন, ধর্মে তিনি বিশ্বাস করতেন না, সন্দেহপ্রবণ ছিলেন।
যেমন স্টিফেন হকিং, তিনি ধর্মে বিশ্বাস করেন না। তিনি কখনো জিসাস ক্রাইস্ট কিংবা রাম অথবা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কারো বিরুদ্ধে কখনো কলম ধরেননি। কার্ল মার্কস কমিউনিজমের প্রবক্তা ছিলেন, অনেক একজন বড় প্রবক্তা ছিলেন। তিনি নাস্তিক ছিলেন, কিন্তু কখনোই কোনো ধর্মমতের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেননি। এমনকি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম অথবা আমরা দেখি জিসাস ক্রাইস্টের বিরুদ্ধে, যীশু খ্রিস্টের বিরুদ্ধে তিনি কখনো কথা বলেননি। তিনি নাস্তিকবাদী দর্শন চর্চা করেছিলেন। আমরা এভাবে যদি নাস্তিকবাদী দর্শনের দিকে তাকাই, তারা দর্শন শাস্ত্র চর্চা করেছেন। নাস্তিকবাদী দর্শন পৃথিবী সৃষ্টির, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূলে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে, এটা তারা বিশ্বাস করেন না। তারপরে পৃথিবীর উদ্ভব, বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভব, পরিণতি ইত্যাদি সম্পর্কে দার্শনিক আলোচনা তাদের শাস্ত্রে তারা করেছেন। কিন্তু আমাদের দেশে এই যে তরুণ কিশোর, যারা সামান্য মাত্র জ্ঞান নিয়ে নাস্তিক্যবাদের দর্শন চর্চা না করে বিশেষ একটি ধর্মকে আক্রমণ করবার চেষ্টা করেন, যেমন তারা টার্গেট করেছেন বাংলাদেশের ক্ষেত্রে ইসলামকে। ইসলাম এবং তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা টার্গেট করেছেন। এইটি হচ্ছে, অন্য কোনো ধর্মমতের বিরুদ্ধে তারা আক্রমণ করেন না, অন্য ধর্মমত গুলো ঈশ্বরকে স্বীকার করেন। তাহলে নাস্তিকবাদী দর্শন যদি আপনারা চর্চাই করে থাকবেন, তাহলে শুধু ইসলামকে টার্গেট করেন কেন? এর পেছনে একটা উদ্দেশ্য আছে, তথাকথিত প্রগতিশীলতা দাবি করা। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানি যে আধুনিক জগতে মানুষ লোকাচারকে বেশি প্রাধান্য দেয়, এবং সেই জন্য দেখা যায় লোকাচারের ধর্মকে সাধারণত তরুণরা পছন্দ করতে শুরু করে। কিন্তু সন্ধিক বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন কিছুটা ধারণা থেকে তারা হয়তো আবার তাদের ধর্ম মতে ফিরে যেতে ও আমরা দেখেছি অনেককে। তো যাই হোক, এরা আসলে ইসলাম এবং নবীকে টার্গেট করে যে বক্তব্য দেন, সেটি চূড়ান্ত বিচারের সাম্প্রদায়িক। তারা আসলে মোটেও সাম্প্রদায়িক নয়। বিশেষ একটি সম্প্রদায়কে তারা আঘাত করবার চেষ্টা করেন, তাদের যে যে ধর্ম প্রচারক ছিলেন তাকে আঘাত করবার চেষ্টা করেন। এটি চূড়ান্ত বিচার একটি সাম্প্রদায়িকতা, এবং এই সাম্প্রদায়িকতা প্রচ্ছন্নভাবে আমরা বুঝতে পারি না, কিন্তু আসলে এটি মারাত্মক ধরনের সাম্প্রদায়িকতা। আমরা এছাড়াও দেখি কিছু কিছু নারীবাদী নেতৃত্ব আছেন, যারা চার পাঁচ পুরুষকে বিয়ে করবার পরে বিভিন্ন কারণে তাদের তাদের বিচ্ছেদ ঘটেছে, এবং তারা নিজের প্রচারের জন্য, এবং শুধু নিজের প্রচার নয়, সাথে সাথে বিদেশে একটি অ্যাসাইলাম পাওয়ার জন্য বিভিন্নভাবে যেই দেশে বাস করেন সেই দেশের যে ডমিনেন্ট যে বিলিফ, সেই বিলিফের বিরুদ্ধে আক্রমণ করে বসেন। এবং যখন তারা বিদেশে সুযোগ সুবিধা পান, তখন সেটি চালিয়ে যেতে থাকেন। অথচ অন্য ধর্মমতের বিরুদ্ধে তাদের কোনো আক্রমণ নেই। শুধু তাই নয়, অন্য ধর্মমতের অনুষ্ঠানগুলোতে তাদেরকে যে অনুষ্ঠানে উৎসব পালন করতেও দেখা যায়। এটি চরম সাম্প্রদায়িকতা। এবং আসলে নারী আন্দোলনের কথা বলে তারা যে কাজটি করেন, সেটা মোটেও নারী আন্দোলনের কাজ নয়। এটি হচ্ছে ব্যক্তি স্বার্থ থেকে উদ্বুদ্ধ হয়ে, প্ররোচিত হয়ে তারা নারীবাদের স্লোগানটাকে, নারীবাদের আন্দোলনটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করেন। এবং এইভাবে এরাও কিন্তু একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণের মধ্যে দিয়ে ওই সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলতে যিনি যে সম্প্রদায় হিসেবে পরিচিতি দিচ্ছেন। কিন্তু এটা বোঝা যায় না, কারণ যে ডমিনেন্ট বিলিফ গুলো আমাদের আশেপাশে ছড়িয়ে আছে বিভিন্ন দেশে, সেগুলোতে সেটা বুঝতে, আমলে নিতে চায় না। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের দেশে যখন প্রগতিশীল বলে দাবিদার দলগুলো ক্ষমতায় থাকেন, তখন তারা ধর্মীয় দলগুলোকে বিভিন্ন সময় ব্যবহার করবার চেষ্টা করেন। তাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, বিশেষ সুযোগ সুবিধা, এমনকি অনেক সময় তাদেরকে আহ, আর্থিক সুযোগ সুবিধা দিয়েও কিন্তু তাদেরকে ক্রয় করবার চেষ্টা করেন, তাদের মতামতকে দাবিয়ে রাখবার চেষ্টা করেন, অথবা বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে প্ররোচিত করেন, নিজেদের আয়ত্তের মধ্যে, সীমানার মধ্যে রাখবার চেষ্টা করেন, আর যাতে তারা বিদ্রোহী হয়ে না ওঠে। এই যে বিশেষ সম্প্রদায়কে অনৈতিকভাবে, অন্যায়ভাবে সুযোগ সুবিধা দেওয়া, এটা আসলে ওই যে বললাম, একটা সোসাইটিতে যে ডমিনেন্ট বিলিফ থাকে, যে মূল যে আদর্শ থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাসী হয়ে জনগণকে যাতে তার সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে প্ররোচিত হয়ে আন্দোলনে যুক্ত না হয়, সেই জন্য এই ব্যবস্থা।
এইটি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন, এটি কিন্তু সাম্প্রদায়িকতা। কারণ আপনি সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষাকে ব্যবহার করে তাদেরকে পরাজিত করে ভিন্ন পথে পরিচালিত করছেন, যেটি নৈতিক নয়, নৈয়ায়িক নয়, অর্থাৎ লেজিটিমেসি তার নয়। এই ধরনের ঘটনা কিন্তু সাম্প্রদায়িকতা। শুধু তাই নয়, আপ- আমরা দেখি বিভিন্ন সময়ে যে কম্প্রোমাইজ করা, আমরা প্রগতিশীলতার কথা বলবো অথচ কম্প্রোমাইজ করি বিভিন্ন সময় বিভিন্ন আহ যে ধর্মীয় দলগুলোর সঙ্গে। এটি কি? এটি সাম্প্রদায়িকতার প্রতি নিজেকে মাথা নত করা। আমি সাম্প্রদায়িকতা বলবো না, বলবো যে এই যে আচরণ দলগুলোর, সেগুলো সাম্প্রদায়িক আচরণ। সুতরাং আসলে বাস্তবতা হচ্ছে এরকম, আপনি কোনো না কোনো সম্প্রদায়ের অংশ হবেন, আপনি যে কোনো সম্প্রদায়ের বিশ্বাসের অংশ হতেই হবে। যদিও আপনি নাস্তিক হন, সেটিও একটি সম্প্রদায়। তারা বলছে ঈশ্বর নেই, এবং ঈশ্বর নেই এটা প্রমাণ করার জন্য তাদের শাস্ত্র আছে, সেটিও একটি সম্প্রদায়। তারা বিশ্বাস করে একটি বিশেষ বিশ্বাস। সুতরাং বিশ্বাসের বাইরে কারো অবস্থান নেই, সম্প্রদায়ের বাইরেও কারো অবস্থান নেই। সে অর্থে সবাই সাম্প্রদায়িক। কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে আমরা সাম্প্রদায়িক বলবো না, যতক্ষণ পর্যন্ত সে বিশুদ্ধার না করেন, অন্য ধর্ম মতের বিরুদ্ধে আহ, আহ, সে ভায়োলেন্ট না হয়ে ওঠেন, ততক্ষণ পর্যন্ত বলবো না আমরা তাকে সাম্প্রদায়িক। আজকে যারা প্রগতিশীল বলে দাবি করেন বাংলাদেশে, তাদের প্রত্যেককে আমরা লক্ষ্য করছি কোনো না কোনো ভাবে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প তারাও ছড়িয়েছেন। আমরা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দেখি, রাজনীতির ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দলকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে প্রচুর রাজনৈতিক দল আছে যাদের ভেতরে ট্রোজান হর্স হিসেবে যে সাম্প্রদায়িক শক্তিগুলো আছে, বিশেষ করে ভারতের যে বিজেপি পন্থী সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতার একটা বিশেষ গোষ্ঠীও কিন্তু ট্রোজান হর্স হিসেবে কাজ করছে রাজনৈতিক দলের ভিতরে। এ থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় অসাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িকতার প্রচার নয়। আমরা যদি আমাদের নিকট প্রতিবেশী মালয়েশিয়ার দিকে লক্ষ্য করি, মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠ অংশ মুসলমান, আছে চাইনিজ সম্প্রদায়, খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়, আছে তামিল হিন্দু সম্প্রদায়। তাদের মধ্যে মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও এক সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। কেউ মনে করছেন না যে এই সাম্প্রদায়িক বিভেদকে যে বিভাজনটা আছে রাষ্ট্রীয়ভাবে, সেই বিভাজনের কারণে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো নষ্ট হয়নি। এই ধরনের মনে করার কোনো কারণ নেই। যেমন আমরা নেপালের দিকে দেখি, নেপালে এক সময় রাষ্ট্রধর্ম ছিল হিন্দু ধর্ম, কিন্তু সেখানে সাম্প্রদায়িক সংঘাত হয়নি। আমরা ভারতে দেখলাম সেকুলারিজম আছে সাংবিধানিক ভাবে দেশে, কিন্তু সেখানে তার 1947 পর থেকেই প্রতি বছরই সাম্প্রদায়িক দাঙ্গা হয়, জাত পাত নিয়ে দাঙ্গা হয়, এবং ভাষা নিয়ে দাঙ্গা হয়। এখনো ভারতবর্ষের পশ্চিম বাংলায় বাংলা ভাষাকে নিয়ে হিন্দি ভাষার সঙ্গে এক ধরনের প্রচ্ছন্ন সংঘাত চলে আসছে। সুতরাং এই যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলো কিন্তু কোনো না কোনো ভাবে সাম্প্রদায়িকতা দ্বারা উ- আহ, আহ, এরা উস্কানিতে পরিপূর্ণ। যেমন ভারতের বিজেপি সরকার যখন বলছে বাংলা ভাষা বলে কিছু নাই, আছে বাংলাদেশি বাংলা, আসলে এটি মুসলিম সম্প্রদায়ের একটি ভাষা বলে চিহ্নিত করবার চেষ্টা করেছেন। আমরা পাকিস্তান আমলেও দেখেছি একটি সম্প্রদায় ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন বাংলা ভাষা হচ্ছে হিন্দুদের ভাষা। এই ধরনের মতামত কোনো না কোনো ভাবে সাম্প্রদায়িকতা দ্বারা আচ্ছন্ন। সুতরাং আমরা মনে রাখতে হবে যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বলে যারা মনে করেন যে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, সেটা ঠিক নয়। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রধর্ম আছে, কিন্তু তারা সাম্প্রদায়িক হয়ে যায়নি। সংখ্যাগুরু বিশ্বাসকে রাষ্ট্র যদি তোষণ করে, তোষণ বলবো না, যদি পরিচর্যা করে, সেটা অন্যায় নয়। এই কথাটি মনে রাখা দরকার। ভারতের ক্ষেত্রে হিন্দুদের যদি বিশেষভাবে পরিচর্যা করে ভারতীয় সরকার, সেটি যেমন অন্যায় হিসেবে সবসময় দেখলে চলবে না, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এটা মনে রাখা দরকার। ধন্যবাদ।